প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী 2025-এ রায়মার্টিন প্রশ্ন বিচিত্রার ভূগোলের 3 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। তিব্বত মালভূমি একটি পর্বত বেষ্টিত মালভূমি, অপশান সি। গ্রস্ত উপত্যকা দেখা যায় স্তূপ পর্বতে, অপশান বি। নদীর উচ্চ প্রবাহে সৃষ্ট ভূমিরূপটি হল গিরিখাত, অপশান ডি। পাশাপাশি প্রবাহিত দুটি নদীর মধ্যবর্তী স্থানকে বলে দোয়াব, অপশান বি। বেলে মাটির জলধারণ ক্ষমতা কম, অপশান বি। রেল লাইনের ধারে পড়ে থাকা পাথরগুলি হলো আগ্নেয় শিলা, অপশান এ। অ্যাটলাস পর্বত ও মধ্যভাগের উচ্চভূমি থেকে সৃষ্ট শুকনো নদীখাত হলো ওয়াদি, অপশান এ। ব্লু ও হোয়াইট নীলের সংযোগস্থলে অবস্থিত শহরটি হলো খার্তুম, অপশান ডি। অ্যাটলাস পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হল মাউন্ট তোবকল, অপশান সি। আফ্রিকার দক্ষিণ দিকে অবস্থিত মরুভূমিটি হল কালাহারি, অপশান সি। 2 দাগে শূন্যস্থান পূরণ করো। ইউরোপের আল্পস একটি নবীন ভঙ্গিল পর্বত। ইউরোপের আল্পস একটি নবীন ভঙ্গিল পর্বত। উৎস থেকে মোহনা পর্যন্ত খাতের মধ্য দিয়ে নদীর প্রবাহিত হওয়াকে বলে নদী অববাহিকা। নদী অববাহিকা। ব্যাসল্ট হলো আগ্নেয় শিলার উদাহরণ। আফ্রিকার ওপর দিয়ে প্রবাহিত স্থানীয় বায়ু হারমাট্টান। স্থানীয় বায়ু হারমাট্টান বায়ু উষ্ণ ও শুষ্ক প্রকৃতির। হারমাট্টান বায়ু উষ্ণ ও শুষ্ক প্রকৃতির। হারমাট্টান হলো স্থানীয় বায়ু। জামবেসি নদীর পথে সৃষ্টি হয়েছে ভিক্টোরিয়া জলপ্রপাত। বিদ্যাগে একটি পলিগঠিত সমভূমির নাম হলো সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি। সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি। সিমেন্ট কারখানায় কোন শিলা ব্যবহার করা হয়? চুনাপাথর। মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়াকে বলা হয় পেডোজেনোসিস। ক্যারাভান কি বইতে 118 নম্বর পৃষ্ঠায় রয়েছে, তোমরা দেখো। মরুভূমিতে দল বেঁধে যখন উট চলে তখন তাকে ক্যারাভান বলে। মরুভূমিতে দল বেঁধে যখন উট চলে তখন তাকে ক্যারাভান বলে। পৃথিবীর দীর্ঘতম খাল কোনটি? সুয়েজ খাল, যার দৈর্ঘ্য 193.3 কিলোমিটার। 193.3 কিলোমিটার। মরু অঞ্চলের শুকনো নদীখাতকে বলে ওয়াদি। ভূমধ্যসাগরের চাবিকাঠি বলা হয় জিব্রাল্টার প্রণালীকে। ভূমধ্যসাগরের চাবিকাঠি বলা হয় জিব্রাল্টার প্রণালীকে। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। 3 দাগে ব্যবিচ্ছিন্ন মালভূমি কাকে বলে? 100 নম্বর পৃষ্ঠার 9 প্রশ্নে 3 পাঠের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ব্যবিচ্ছিন্ন মালভূমি কাকে বলে এবং উদাহরণ অবশ্যই তোমরা উল্লেখ করবে। সমভূমি ও মালভূমির মধ্যে দুটি পার্থক্য লেখো। 108 নম্বর পৃষ্ঠার 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। মালভূমি ও সমভূমির মধ্যে পার্থক্য বিষয় উল্লেখ করে তোমরা পার্থক্যগুলো উল্লেখ করবে। বিষয় উল্লেখ করে তোমরা পার্থক্যগুলো উল্লেখ করবে। নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টির দুটি শর্ত উল্লেখ করো। 126 নম্বর পৃষ্ঠার 6 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। নদীর মোহনায় বদ্বীপ কীভাবে গঠিত হয়েছে? এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। বদ্বীপ গঠনে অনুকূল পরিবেশে নিম্নরূপ শর্তগুলি বলতে তোমাদের যে 6টি শর্ত রয়েছে, যে কোনো 3টি শর্ত তোমাদের উল্লেখ করতে হবে। জলবিভাজিকা কি? 142 নম্বর পৃষ্ঠা 12 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। জলবিভাজিকা কাকে বলে? অবশ্যই জলবিভাজিকার চিত্রটি তোমরা অঙ্কন করবে। অবশ্যই জলবিভাজিকার চিত্রটি তোমরা অঙ্কন করবে। রূপান্তরিত শিলার দুটি বৈশিষ্ট্য লেখো। 163 নম্বর পৃষ্ঠা 8 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। পয়েন্ট উল্লেখ করে বৈশিষ্ট্যগুলো তোমরা উল্লেখ করবে। যে কোনো 3টি বা 4টি বৈশিষ্ট্য উল্লেখ করবে।
বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে? 298 নম্বর পৃষ্ঠায় 5 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে? অবশ্যই তোমরা উদাহরণগুলো দেবে। 4 দাগে সমভূমি অঞ্চলগুলিতে ঘন জনবসতি বেশি কারণ ব্যাখ্যা করো। সমভূমি অঞ্চলগুলিতে জনবসতি বেশি কারণ ব্যাখ্যা করো। 106 নম্বর পৃষ্ঠা 10 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। সমভূমি অঞ্চলে ঘনবসতি গড়ে ওঠে কারণ ব্যাখ্যা করো। এই প্রশ্নের উত্তরটি তোমরা পয়েন্ট করে করে উত্তরগুলো খাতায় লিখবে। চিত্র ও উদাহরণ সহ স্তূপ পর্বতের বিবরণ দাও। 98 নম্বর পৃষ্ঠায় 4 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। স্তূপ পর্বত কাকে বলে? চিত্রসহ স্তূপ পর্বতের উৎপত্তি ব্যাখ্যা করো। অবশ্যই তোমরা স্তূপ পর্বতের চিত্রটি অঙ্কন করবে। মাটি সৃষ্টির নিয়ন্ত্রক হিসেবে শিলা, জলবায়ু ও ভূপ্রকৃতির ভূমিকা লেখো। 159 নম্বর পৃষ্ঠায় 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। মাটি সৃষ্টির নিয়ন্ত্রকগুলি কি কি? মাটি সৃষ্টির প্রক্রিয়াকে এরা কীভাবে নিয়ন্ত্রণ করে? এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। এই প্রশ্নের উত্তরের মধ্যে আদিশিলা এই পয়েন্টটি, জলবায়ু এবং ভূপ্রকৃতি এই 3টি পয়েন্ট তোমাদের লিখতে হবে। আদিশিলা, জলবায়ু, ভূপ্রকৃতি এই 3টি পয়েন্ট অবশ্যই উল্লেখ করতে হবে। অন্ধকারাচ্ছন্ন মহাদেশ কাকে বলে এবং কেন? 282 নম্বর পৃষ্ঠায় 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। আফ্রিকা মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় কেন? এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। নীল নদের গতিপথ বর্ণনা করো। 275 নম্বর পৃষ্ঠায় 3 দাগের 1 বারের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। 3 নম্বর প্রশ্নের নীল নদ এই পয়েন্টটি তোমাদের উল্লেখ করতে হবে। নীল নদ দৈর্ঘ্য, গতিপথ এবং উপনদী এই 4টি পয়েন্ট তোমরা উল্লেখ করবে। নীল নদ অববাহিকায় মিশরের অধিকাংশ মানুষ বসবাস করে কেন? 295 নম্বর পৃষ্ঠা 6 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। নীল নদের তীরবর্তী এলাকায় অত্যন্ত ঘন জনবসতি দেখা যায় কেন? এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। তোমরা পয়েন্ট করে করে খাতায় উত্তরগুলো লিখবে। যে কোনো 4টি পয়েন্ট তোমরা অবশ্যই উল্লেখ করবে। 5 দাগে নদীর উচ্চগতি, মধ্যগতি ও নিম্নগতির সঙ্গে মূলত ক্ষয়, পরিবহন, সঞ্চয় কাজ যথাক্রমে প্রাধান্য পায় কেন উল্লেখ করো। এই প্রশ্নের উত্তরটি তোমরা একটু পাঠ্যপুস্তক বই থেকে একটু দেখে নিও। 2 দাগের প্রশ্নের উত্তরটি 125 নম্বর পৃষ্ঠার 5 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 5 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। তোমরা অবশ্যই চিত্রগুলো অঙ্কন করবে। আফ্রিকা মহাদেশের নিরক্ষীয় ও ভূমধ্যসাগরের সন্নিহিত অঞ্চলে স্বাভাবিক উদ্ভিদ কীভাবে জলবায়ুর দ্বারা নিয়ন্ত্রিত হয় তা ব্যাখ্যা করো। 269 নম্বর পৃষ্ঠা 6 দাগের 1 পাঠ এবং 3 পাঠের প্রশ্নের উত্তরগুলো তোমাদের লিখতে হবে। আফ্রিকা মহাদেশের নিরক্ষীয় চিরহরিৎ বৃষ্টি অরণ্য এই পয়েন্টটি তোমাদের উল্লেখ করতে হবে। অবস্থান এবং বৈশিষ্ট্য, অবস্থান, বৈশিষ্ট্য, উদ্ভিদ এই 3টি পয়েন্ট উল্লেখ করবে। 3 দাগে ভূমধ্যসাগর অরণ্যের অবস্থান, বৈশিষ্ট্য, উদ্ভিদ উল্লেখ করবে। আফ্রিকা মহাদেশের জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদের বৈচিত্র্যের কারণ লেখো। 269 নম্বর পৃষ্ঠা 6 দাগের অনুরূপ প্রশ্নটি তোমরা দেখো। আফ্রিকা মহাদেশের জলবায়ুর সঙ্গে স্বাভাবিক উদ্ভিদের সম্পর্ক বর্ণনা করো।
ছয়ের দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো। আমাদের ভিডিওগুলি আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশানগুলো পৌঁছে যাবে।